তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে যেটা কভার করব সেটা হচ্ছে আলফ্রেড লর্ড টেনিসনের লেখা একটা বিখ্যাত রচনা যেটা হচ্ছে ইউলিসেস। এবং এটা সম্পূর্ণ বাংলায় আমরা আজকে পড়ব এবং এটার যে ব্যাকগ্রাউন্ড, এটার যে ইতিহাস সেটা সম্পর্কে আমরা জানবো এবং প্রত্যেকটা লাইনের যে অন্তর্নিহিত মানে, লাইনটা কি বলতে চাইছে প্রত্যেকটা লাইন সেগুলি কিন্তু আমরা পড়ব। তো যারা যাদের মনে হয় যে এই ইউলিসিস কবিতাটা খুব একটা কঠিন, হ্যাঁ, তাদেরকে বলবো ভিডিওটার সাথে থাকো। এতটাই সহজ মনে হবে পড়ানোর শেষে বা পড়াতে পড়াতেই যখন তোমরা পড়বে তখন মনে হবে যে এটা এতটাই সহজ, আগে জানতাম না। তো চলো শুরু করা যাক। তো আলফ্রেড লর্ড টেনিসনের রচিত ইউলিসিস কবিতা যদি পূর্ব ইতিহাস বা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা বিশ্লেষণ করি তাহলে যেসব বিষয়গুলো প্রথমত পাবো সেটা হচ্ছে এটা হোমারের ওডিসি থেকে তুলে নেওয়া একটা চরিত্র, যেটা আমরা ইউলিসিস যেটা আমরা পাই। তাহলে ইউলিসিস হচ্ছে একটা চরিত্র, একটা মূল চরিত্র, যেটা হলো গ্রিক পৌরাণিক বীর ওডিসিয়াস তার থেকে নেওয়া, অর্থাৎ ওডিসিয়াস যিনি তিনিই হচ্ছেন ইউলিসিস। হোমারের ওডিসি মহাকাব্যের একজন নায়ক, সেখান থেকে এই চরিত্রটা আলফ্রেড লর্ড টেনিসন কিন্তু নিয়েছেন। ট্রয় যুদ্ধ শেষে তিনি 10 বছর ধরে নানা বিপদের মধ্য দিয়ে নিজ দেশে ইথাকায় ফেরার চেষ্টা করেন। তাহলে আমরা যদি দেখি এই পড়ার মাধ্যমে তখন আমরা বুঝতে পারবো যে ইউলিসিস যে জায়গাটার কথা বলছেন সেটা হচ্ছে ইথাকার জায়গা, সেই জায়গাটার নাম হচ্ছে ইথাকা। তো হোমারের ওডিসি যেখানে আমরা পাই ওডিসিয়াস বা ইউলিসিস, সেখানে তার যে চরিত্র সেখানে আমরা পাচ্ছি যে তিনি কিভাবে 10 বছর যুদ্ধ শেষে বাড়ি যখন ফিরেন তখন তার 10 বছর সময় কেটে যায় এবং বিভিন্ন বাধা বিঘ্ন অতিক্রম করে তিনি চেষ্টা করেন কীভাবে বাড়ি ফিরে আসবেন। আবার এটার পরে যখন আমরা দেখি ডান্টের যে লেখা ইনফের্নো কবিতা, তো ইনফের্নোতে আমরা পাই যে ইতালীয় কবি দান্তে আলিগিয়েরি তার ডিভাইন কমেডি এবং ইনফের্নো এই অংশে কিন্তু ইউলিসিসকে তিনি উল্লেখ করেছেন একজন নরকে অবস্থানরত আত্মহংকারী ও অস্থির আত্মা চিত্র হিসেবে। তো বলা যেতে পারে দান্তের ইনফের্নো সেখান থেকে ইউলিসিসকে তোলা হয়েছে। তাহলে উভয়ে যে আমরা পাই এই একটা হচ্ছে হোমারের ওডিসি সেখান থেকে এবং দান্তের ইনফের্নো সেখানেও কিন্তু আমরা ইউলিসিসকে পাই। দান্তের ইনফার্নোতে আমরা আরও একটা পাই যেটা দেখতে পাচ্ছি আমরা, সেখানে ইউলিসিস বৃদ্ধ বয়সেও অজানা জগৎ জানার আকাঙ্ক্ষায় আরেকবার সমুদ্রে যাত্রা করেন এবং মৃত্যুবরণ করেন। আমরাও টেনিসনের যে কবিতা এখানে ইউলিসিস, সেখানেও কিন্তু আমরা ঠিক এই বিষয়টাই পাবো যে তিনি কিভাবে যাত্রা করবেন, কিভাবে নিজের যে বৃদ্ধ বয়স সেইখানে কিন্তু সেটা কিন্তু পরিত্যাগ করে নিজের যে জীবন শেষ জীবন বয়সটুকু সেটা কিন্তু তিনি উপভোগ করতে যাচ্ছেন। আচ্ছা, এই কবিতাটা লেখা কিভাবে হয় না, টেনিসনের ব্যক্তিগত জীবন। কবিতাটি লেখা হয় 1833 সালে যখন টেনিসনের প্রিয় বন্ধু আর্থার হেলাম অকালে মারা যান। তাহলে টেনিসন কবিতাটি কখন লিখেছিলেন? টেনিসন কবিতাটি লিখেছিলেন 1833 সালে তার বন্ধু আর্থার হেলাম যখন মারা যান ঠিক তারপরে। এই মৃত্যু টেনিসনকে গভীরভাবে শোকাহত করে এবং অসহায় জীবনের উদ্দেশ্যহীন কাটাতে তিনি কিন্তু এই কবিতাটি লিখেছিলেন। আসলে এই কবিতাটি ইউলিসিসের মাধ্যমে যে টেনিসনের নিজের মনের অবস্থা সেটাকে প্রকাশ করেন। এই দৃষ্টিকোণ থেকে ইউলিসিস টেনিসনের একটা আত্মপ্রতিকৃতি, যিনি থেমে না থেকে অজানা উদ্দেশ্যে এগিয়ে যেতে চান। অর্থাৎ ইউলিসিস যে কবিতাটা সেখানে টেনিসন নিজস্ব চিন্তাধারা কিন্তু দিয়েছেন এবং নিজের যে চিন্তাভাবনা সেগুলিকে কিন্তু সেখানে ফলিয়েছেন। এক কথায় যদি বলা হয় এর সারাংশটা কি, তাহলে হচ্ছে ইউলিসিস কবিতাটি হোমারের ওডিসি, দান্তের ইনফার্নো এবং টেনিসনের ব্যক্তিগত শখের সমন্বয়ে তৈরি একটি আধুনিক ক্লাসিক কবিতা। এখানে ইউলিসিস শুধু একজন পৌরাণিক বীর নন, তিনি মানুষ হিসেবে জ্ঞানের খোঁজ করছেন, অভিজ্ঞতার তৃষ্ণা এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সক্রিয় থাকার প্রতীক। আচ্ছা, এটা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড। আমরা যদি জানি কবিতাটির ধরন কি, কবিতাটি যে পড়বো আমরা সেটা কী রকম কবিতাটি। তো দেখো, কবিতাটির ধরন হচ্ছে এটি একটি ড্রামাটিক মনোলগ। অনেকের মাথায় প্রশ্ন আছে এই ড্রামাটিক মনোলগ জিনিসটা কি। তো দেখো, এটি এমন এক ধরনের কবিতা যেখানে কোনো একটা চরিত্র পুরো কবিতাটিকে এককভাবে বলবেন এবং পাঠকরা সেটা মন দিয়ে শুনছে বা অন্য কেউ সেটা মন দিয়ে শুনছে। এই কবিতাটিতে আমরা যেটা পাচ্ছি ইউলিসিস, আসলে ইউলিসিসই কিন্তু পুরো কবিতাটি এককভাবে কথা বলবেন এবং আমরা যারা পাঠক তারা হয়তো শুনছি, এরকম একটা বিষয়। আর এরকম আমরা একটা কবিতা আরও পেয়েছি, যেমন সেকেন্ড সেমিস্টার ছিল, তো
তোমাদের, সেটা হচ্ছে ব্রাউনিংয়ের লেখা মাই লাস্ট ডাচেস, সেটা আমরা পড়েছি। ঠিক সেই রকমই অনেকটা নয়, পুরোটাই। আচ্ছা, এর যদি সংক্ষেপে পুরো কবিতাটি কী রকম সেটা যদি জানতে চাই, তাহলে হচ্ছে দেখো, এটা ধরনটা হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ। ছন্দটা এটা কি ব্ল্যাঙ্ক ভার্সে লেখা, অর্থাৎ এখানে কোনো ভার্স ইউজ করা হয়নি, কোনো রাইম স্কিম ইউজ করা হয়নি। এখানে আয়াম্বিক পেন্টামেট্রি ইউজ করা হয়েছে, কোনো রাইম স্কিম প্রয়োগ করা হয়নি, এবং এটা ব্ল্যাঙ্ক ভার্সে লেখা। আচ্ছা, এই কবিতাটি আমরা তিনটি ভাবনায় বিভক্ত করতে পারি। প্রথমত ফার্স্ট যে প্যারা, সেখানে যেটা আমরা পাবো, সেখানে দেখছি আমরা যে লর্ড টেনিসন কীভাবে ইউলিসিস তার যে জীবনটাকে তিনি উপভোগ করতে চাচ্ছেন। তিনি চাইছেন যে বৃদ্ধা বয়সে তিনি বাড়িতে বসে না থেকে তিনি কিভাবে বাইরে যাবেন, তার যে কথোপকথন, অর্থাৎ সেই বৃদ্ধ বয়সে সেই শাসনভারটা সামলে তার যে কীরকম অনুভূতি, সেটা তিনি ব্যাখ্যা করেছেন। দ্বিতীয় স্তবকে আমরা পাবো ইউলিসিসের যে পুত্র টেলিমাকাস, তার সম্পর্কে। টেলিমাকাস সেই রাজ্যভার কীভাবে সামলাবে, সেটা কিন্তু আমরা সেকেন্ড যে স্তবক সেখানে পাবো। এবং লাস্ট যে স্তবক, সেখানে আমরা পাবো ইউলিসিস কীভাবে তার যাত্রাটা শুরু করেছিল সেটা। আচ্ছা, যদি বলা হয় এটার ভাবটা কীরকম, অর্থাৎ থিম কী, তাহলে এটা হচ্ছে অনন্ত অভিযানের একটা আহ্বান। এটার থিমটাই হচ্ছে একটা অনন্ত অভিযানের আহ্বান, যেখানে কোনো লিমিট নেই, কোনো একটা ট্রাভেলিং এর কোনো সীমা নেই, সেটাকে ব্যাখ্যা করেছেন। তো চলো এবার কবিতার লাইন ধরে ধরে আমরা পড়া শুরু করি। ফার্স্ট লাইন যেটা আছে দেখো, ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং। ইট লিটল প্রফিটস মানে এটি একটা খুবই সামান্য বিষয়, বা খুবই একটা লাভই নেই, এটাতে কোনো কিছু লাভই নেই। দ্যাট অ্যান আইডল কিং, যে আমি একজন অলস রাজা। প্রত্যেকটা ওয়ার্ডের মানে দেখো দেওয়া আছে, তো আমরা চাইলে স্ক্রিনশট নিয়ে এটা নোটস ডাউন করে রাখতে পারো। তো এইখানে কবি নয়, ইউলিসিস বলতে চাইছেন যে তিনি শুধু ঘরে বসে থাকার জন্য কোনো গর্ব বা অর্থ বোধ করেন না। তিনি এমন এক ব্যক্তি যিনি জীবনকে সক্রিয়ভাবে উপভোগ করতে চান। অলস রাজত্ব তার স্বভাব বিরুদ্ধ। এইখানে তিনি ইথাকাস যে জায়গা, সেখানে তিনি যে অলস রাজা হিসেবে জীবনটা কাটাবেন, সেটা কিন্তু তিনি কখনো পছন্দ করেন না। বাই দিস স্টিল হ্যাথ অ্যামং দিস ব্যারেন ক্যারেজ। বাই মানে হচ্ছে পাশেই, দিস স্টিল হ্যাথ, এই স্টিল মানে হচ্ছে শান্ত বা নিশ্চল, আর হেথ মানে হচ্ছে অগ্নিকুণ্ড। তাহলে এই নিস্তব্ধ অগ্নিকুণ্ডের পাশেই অ্যামং দিস ব্যারেন ক্যারেজ, অ্যামং মানে মধ্যে, দিস ব্যারেন ক্যারেজ এই অনুর্বর পাহাড় ঘেরা জায়গায়, অর্থাৎ ইউলিসিস বলতে চাইছেন যে তিনি নিজের রাজ্য ইথাকাকে এখানে একঘেয়েমি, অনুপ্রেরণাহীন ও নিষ্প্রাণ বলে উল্লেখ করেছেন। তিনি বুঝাতে চাচ্ছেন যে সেখানে বসে সময় কাটানো তার মতো একজন অভিযাত্রীর জন্য বিরক্তিকর। তিনি চুলার পাশে, অর্থাৎ ওই যে জায়গা বা পাহাড় ঘেরা জায়গা যেটা ইথাকা, সেখানে তিনি থাকতে চান না। তিনি চান তার যে শেষ জীবন বৃদ্ধ বয়সে, সেটাকে কিন্তু তিনি বাইরে কাটিয়ে বা নতুন কোনো যাত্রা করে উপভোগ করে কাটাতে চাইছেন। মেস্ট উইথ অ্যান এজড ওয়াইফ আই মিট অ্যান্ড ডল আনইকুয়াল লস আনটু এ সেভেজ রেস। মেস্ট মানে হচ্ছে মিলেছে বা একত্রে অবস্থান করেছে, তাহলে একত্রে বসবাস করছে। উইথ অ্যান এজড ওয়াইফ, একজন বৃদ্ধ বয়সী স্ত্রীর সাথে, অর্থাৎ একজন বৃদ্ধ স্ত্রীর সাথে মিলেমিশে থাকাটা। এবং আই মিট অ্যান্ড ডল, আমি ভাগ করে দিই আনইকুয়াল লস, এটা কি অসমান বা অসাম্য আইন। আচ্ছা, এখানে বলতে তিনি কি চাচ্ছেন, তিনি চাইছেন যে তিনি এমন এক স্ত্রীর পাশে আছেন যিনি এখন বৃদ্ধ, এবং তিনি এখন শুধু দায়িত্ব মাফিক রাজ্যের সম্পদগুলি কী করেন, বিচার করেন এবং সেগুলিকে বন্টন করেন। আই মিট অ্যান্ড ডল, মিট মানে হচ্ছে মেপে দেওয়া, ডল মানে হচ্ছে ভাগ করা বা বন্টন করা। তাহলে তিনি এখানে কী করেন, রাজ্যের সম্পদগুলি কী করেন, ভাগ করে দেন, মেপে ভাগ করে দেন, যেটা তার কাছে একটা নিস্তেজ ও প্রাণহীন কাজ। তিনি মনে করেন না এটার মধ্যে কোনো প্রাণময় কোনো জিনিস রয়েছে, তিনি মনেই করেন না, অর্থাৎ ইউলিসিস মনেই করেন না এটার মধ্যে কোনো একটা উপভোগ করার মতো বিষয় রয়েছে। কী করেন তিনি, আনইকুয়াল লোস আনটু এ সেভেজ রেস। আনইকুয়াল মানে হচ্ছে বৈষম্যপূর্ণ বা অসম, লোস আইন, তাহলে হচ্ছে ওই যে অসম আইনটা কী করেন, আনটু এ সেভেজ রেস অর্থাৎ বর্বর জাতি বা অসভ্য জনগণ। তাহলে তিনি এটা কী করেন, বর্বর জাতির জন্য বৈষম্যমূলক আইন প্রয়োগ করেন। অর্থাৎ এইখানে তিনি বলতে চাইছেন ইথাকার জনগণকে ইউলিসিস
ইউলিসিস বর্বর ও সভ্যতাহীন বলেছেন। এই যে আনইকুয়াল লসটা প্রয়োগ করেছেন সেভেজ রেস, অর্থাৎ বর্বর যে বর্বর জাতি, সেই বর্বর জাতিটা হচ্ছে ওই ইথাকার লোক, সেগুলির উপর। এবং এই আনইকুয়াল লসটা কি, অর্থাৎ এটা হচ্ছে একটা এমন এক ধরনের আইন যেটা কিন্তু হতে পারে তাদের পক্ষে মানানসই নয়, বা ইউলিসিস যিনি একজন উচ্চমানের চিন্তা বা জ্ঞানের অনুসারী, তার চিন্তার থেকে কিন্তু সেটা কিন্তু তারা খুব দূরে, তারা কিন্তু সেই চিন্তা ভাবনাটা খুব একটা নিতেই পারে না। তাই তারা কি ভাবে, বা ইউলিসিস যে আইনটা প্রয়োগ করে সেটা তার কাছে মনে হয় একটা আনইকুয়াল লস, একটা অসম আইন। লাইন 5 আমরা পাবো দ্যাট হর্ড অ্যান্ড স্লিপ। দ্যাট মানে হচ্ছে যারা, যারা কী করে, হর্ড মানে হচ্ছে সঞ্চয় করা। তাহলে যারা সঞ্চয় করে, এখানে যারা বলতে হচ্ছে ইথাকার যে লোকেরা, তাদের কথা বলা হচ্ছে। তারা শুধুমাত্র কী করে, সঞ্চয় করে, অ্যান্ড স্লিপ এবং ঘুমোয়, অ্যান্ড ফিড এবং খেয়ে বেঁচে থাকে, অ্যান্ড নো নট মি, অথচ আমাকে চেনেই না। এটা ইউলিসিস একটা তার নিজস্ব চিন্তাভাবনায় বলছেন যে তার যে প্রজারা শুধু মৌলিক প্রয়োজনেই তারা আবদ্ধ থাকে, তারা তার চিন্তাভাবনা ও মহৎ আদর্শগুলিকে বোঝেই না। এভাবে তার শাসনের কাজ তার কাছে আরও অর্থহীন হয়ে উঠছে। অর্থাৎ ইউলিসিস তার যে চিন্তাভাবনা সেগুলি সম্পূর্ণ আলাদা সেই ইথাকার যে লোক তাদের থেকে। ইথাকার লোকেরা কী করে, শুধুমাত্র সঞ্চয় করে খায় এবং ঘুমায় এবং দিন এভাবে পার করে দেয়। কিন্তু ইউলিসিস যে একজন মহৎ বীর, তিনি চান এইভাবে অর্থহীন জীবনটা কাটানো মোটেই দরকার নয়, বা এরকম অর্থহীন জীবন কাটানোটা একদমই ঠিক নয়। তার মধ্যে জীবনটাকে উপভোগ করা দরকার। এবং এই যে মতাদর্শ সেটাও কিন্তু তারা কিন্তু জানে না, অর্থাৎ ইথাকার যে লোকেরা সেটা কিন্তু জানে না। কার সম্পর্কে জানে না? ইউলিসিয়াসের সম্পর্কে জানে না। ইউলিসিয়াসের যে চিন্তাভাবনা বা মহৎ আদর্শগুলি সেগুলি তারা বোঝে না। আই ক্যান নট রেস্ট, ট্রাভেল আই উইল ড্রিঙ্ক, লাইফ টু দ্য লিজ। তাহলে আই ক্যান নট রেস্ট, আমি পারি না বিশ্রাম নিতে। রেস্ট মানে হচ্ছে বিশ্রাম নেওয়া। ফ্রম মানে হচ্ছে থেকে, ট্রাভেল মানে ভ্রমণ। তাহলে আমি পারি না ভ্রমণ থেকে বিরত থাকতে। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস, আমি পান করব লাইফ জীবনটাকে, টু দ্য লেস শেষ ফোঁটা পর্যন্ত। অর্থাৎ এইখানে তিনি কি বলতে চাইছেন, তিনি বলতে চাইছেন তার মনটা একটা যাযাবর মন, তিনি ঘরে বসে থাকার লোক নন। তিনি জীবনের পেয়ালা আরও পান করতে চান, অর্থাৎ নতুন অভিজ্ঞতা তিনি আরও নিতে চান। জীবনের যে শেষ বিন্দু, অর্থাৎ যদি কোনো মদের পেয়ালার তলানিতে কোনো একটু অংশ যেটা পড়ে থাকে সেটাকে আসলে লেশ বলা হয়, সেই অংশটুকুও তিনি ছেড়ে দিতে চান না, সেই অংশটাও তিনি উপভোগ করতে চান। অল টাইম আই হ্যাভ এনজয়েড, অল টাইম সর্বদাই কী করেছি, আই হ্যাভ এনজয়েড আমি উপভোগ করেছি। তাহলে ইউলিসিস বলছেন যে তিনি জীবনকে গভীরভাবে উপভোগ করেছেন। লেস মানে আগেই বললাম যে মদের শেষাংশ, সেটাও তিনি ফেলে দেননি, অর্থাৎ তিনি জীবনকে পূর্ণভাবেই আচ্ছাদন করেছেন, অর্থাৎ পূর্ণভাবে তিনি জীবনকে উপভোগ করেছেন। গ্রেটলি হ্যাভ সাফার্ড, তাহলে গ্রেটলি বলছে অসাধারণভাবে, তাহলে উপভোগ তিনি করেছেন অসাধারণভাবে। হ্যাভ সাফার্ড গ্রেটলি, এবং কি করেছেন, সাফার্ড ভুগিয়েছেন, ভোগ করেছেন, কষ্ট ভোগ করেছেন, সেটাও কিন্তু খুব বেশি করে। বোথ উইথ দোজ, তাদের উভয়ের সঙ্গেই। আচ্ছা, এই লাইনটার যদি মানেটা আমরা বুঝি তাহলে তিনি বলতে চাইছেন তিনি শুধু আনন্দই নয়, যুদ্ধ এবং দুর্যোগেও তিনি জীবনকে গ্রহণ করেছেন। তিনি উভয়কেই কিন্তু সঙ্গে নিয়ে চলেছেন। নিজ সৈন্যদের সঙ্গে তিনি কষ্ট সহ্য করেছেন। বোথ উইথ দোজ, উভয়ের সাথে কী করেছেন, তিনি এগিয়ে চলেছেন। দ্যাট লাভড মি অ্যান্ড অ্যালোন অন শোর অ্যান্ড হোয়েন, দ্যাট লাভড মি, দ্যাট মানে হচ্ছে যারা, লাভড মি আমাকে ভালোবাসত, অ্যান্ড অ্যালং এবং একাকীভাবেই, মানে একাকিত্ব করে দিয়েছিল, অন শোর অ্যান্ড হোয়েন একা উপকূলে, এবং যখন কি না, আচ্ছা এই লাইনটা একটু মানে বলে দিই, যারা আমাকে ভালোবাসতো তাদের সঙ্গে এবং একা উপকূলে এবং যখন, অর্থাৎ ইউলিসিস স্মরণ করছেন সৈনিকরা তাকে ভালোবাসত, তার যে সেনারা যাদের সাথে তিনি ছিলেন, তো তারাও কিন্তু তাকে ভালোবাসতেন। তিনি তাদের সঙ্গে যেমন কষ্ট করেছেন তেমনি একাকীও ভুগেছেন, অর্থাৎ সঙ্গেও থেকেছেন তাদের। আবার কখনো কখনো এমনও দেখা গেছে হয়তো তাদের সৈনিকদের মধ্যে কেউ কেউ মারা গেছেন, তখন ইউলিসিস একাকিত্বেও ভুগেছেন।
অ্যান্ড হোয়েন, এবং ভূমিতে সমুদ্রের উভয় অবস্থায় তিনি কিন্তু এটা দেখেছেন। এই যে উপকূলে লেখা আছে যেটা শোর, তার মানে তিনি সমুদ্রের উপকূল ভাগটা দেখাতে চাইছেন। হ্যাঁ, তো উভয় ক্ষেত্রেই কিন্তু তিনি এই অবস্থাগুলিকে ভোগ করেছেন। থ্রু স্কার্টিং ড্রিফট দ্য রেনি হাইডেস, থ্রু মানে হচ্ছে পার করা বা ভেদ করা, স্কার্টিং মানে যেটা দ্রুত চলে, ড্রিফট, ড্রিফট মানে হচ্ছে মেঘের ধারা। তোমরা ওয়ার্ডগুলো কিন্তু নোট করে নিতে পারো তোমাদের নিজের সুবিধার্থে, এগুলি তোমরা স্ক্রিনশট নিয়ে খাতাতে লিখে নেবে। এখানে বলা হচ্ছে থ্রু স্কার্টিং ড্রিফট দ্য রেনি হাইডেস, রেনি হাইডেস হচ্ছে এক ধরনের নক্ষত্রমণ্ডল যা বৃষ্টির পূর্বাভাস দেয়। তাহলে বলছে থ্রু স্কার্টিং ড্রিফট, থ্রু যেটা পার করে দেই, দ্রুত চলে, কোনটা, ড্রিফটস বায়ুপ্রবাহ মেঘের দ্বারা, দ্য রেনি হাইডেস যেটা কিন্তু কি যে হাইডেস যে নক্ষত্র, যেটা বৃষ্টির পূর্বাভাসময় যে নক্ষত্র তারার দ্বারা। তাহলে মানেটা দাঁড়ালো কীরকম, যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হাইডেস নক্ষত্রের নিচে ছুটে চলা ঝড়ের মাঝেই। আসলে এই লাইনটার মাধ্যমে কবি কি বলতে চাইছেন বা ইউলিসিস কি বলতে চাইছেন, যেটি একটি কাব্যিক চিত্র আমরা এখানে পাচ্ছি। বৃষ্টির মধ্যে ঝড়ের ধাক্কা সামলে তিনি যাত্রা করেন, অর্থাৎ ইউলিসিস বৃষ্টির মধ্যে যখন ঝড় সৃষ্টি হয় সেই ঝড়টাকে তিনি সামাল দেন এবং যাত্রা শুরু করেন। এটি বিপদের মধ্যে সাহসী অভিযাত্রার একটা প্রতীক। যখন বিপদ পৌঁছায়, বিপদে তারা পৌঁছায়, সেই সময় তাদের যে সাহসিকতা তার একটা প্রতীক। ভেক্সড দ্য ডিম সি, আই এম এ বিকাম এ নেম। ভেক্সড, ভেক্সড মানে হচ্ছে আলোড়িত করা বা উত্তোলিত করা বা উত্তেজিত করা। তাহলে যা উত্তেজিত করে কি, দ্য ডিম সি, ডিম সি মানে হচ্ছে অন্ধকার সমুদ্র। তাহলে যে অন্ধকার সমুদ্রকে উত্তেজিত করে, আই এম বিকাম এ নেম, আমি এক নাম হয়ে গেছি। আসলে এইখানে কবি ইউলিসিস আসলে কি বলতে চাইছেন, এখানে ইউলিসিস বলতে চাইছেন যে তার অভিযান এমন ছিল যা সমুদ্রকে পর্যন্ত নাড়িয়ে দিত। এখন তিনি কিংবদন্তি শুধুই এক নাম বা স্মৃতি, কারণ তিনি এখন বাড়িতে রয়েছেন, তিনি এখন তার রাজ্যে রয়েছেন, তিনি এখন কোনো যাত্রায় যাননি, কিন্তু তিনি এখনও জীবিত আছেন এবং তিনি এখনও কর্মক্ষম, তার মধ্যে এখনও সেই শক্তিটা আছে যে তিনি আবার যেতে পারেন। আচ্ছা, পরের লাইন, ফর অলওয়েজ রমিং উইথ এ হাঙ্গ্রি হার্ট, ফর অলওয়েজ কারণ সর্বসময়, রমিং ঘুরে বেরিয়েছি, উইথ এ হাঙ্গ্রি হার্ট, উইথ মানে হচ্ছে নিয়ে, এ হাঙ্গ্রি হার্ট এক তৃষ্ণার্ত হৃদয়। তাহলে কারণ আমি সবসময় ঘুরেছি এক তৃষ্ণার্ত হৃদয় নিয়ে। এখানে ইউলিসিসের যে তৃষ্ণার্ত হৃদয়, অর্থাৎ হৃদয়টা সাধারণত নতুন অভিজ্ঞতা ও জ্ঞানের খোঁজে তৃষ্ণার্ত। তিনি সর্বদাই নতুন অভিজ্ঞতা অর্জনে এবং নিত্য নতুন জ্ঞান অর্জনের জন্য কিন্তু তার যে হৃদয় সেটা ব্রেকফুল হয় এবং তিনি সেটাকেই এই লাইনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। এটি তার অসীম কৌতূহলের প্রতীক। আচ্ছা, মাছ হ্যাভ আই সিন অ্যান্ড নন, মাছ হ্যাভ আই সিন অনেক কিছুই আমি দেখেছি, মাছ মানে অনেক কিছু, হ্যাভ আই সিন মানে আমি দেখেছি, তাহলে আমি অনেক কিছুই দেখেছি, অ্যান্ড নন জেনেওছি, সিটিজ অফ ম্যান মানুষের শহর, অর্থাৎ তিনি বহু দেশ, বহু সংস্কৃতি, বহু অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। ইউলিসিস বহু দেশ ভ্রমণ করার পর বিভিন্ন অভিজ্ঞতা তিনি সঞ্চয় করেছেন। তার জীবনের ভ্রমণ ছিল জ্ঞানের একটা ভাণ্ডার। অ্যান্ড ম্যানার্স, ক্লাইমেটস, কাউন্সিল অ্যান্ড গভর্নমেন্ট, অর্থাৎ আরও জেনেছি কী সম্পর্কে, ম্যানার্স মানুষের আচার আচরণ রীতিনীতি সম্পর্কে, ক্লাইমেটস জলবায়ু সম্পর্কে, কাউন্সিলস সভা বা পরামর্শ সম্পর্কে, গভর্নমেন্ট মানে হচ্ছে শাসন ব্যবস্থা সম্পর্কে, অর্থাৎ আরও জেনেছি মানুষের রীতিনীতি, জলবায়ু, সভা ও শাসন ব্যবস্থা সম্পর্কে। ব্যাখ্যা, তিনি কেবল জায়গা দেখেননি, মানুষের সমাজ, রাজনীতি, সভ্যতা কেমন করে চলে তাও বুঝেছেন। এটা তাকে একজন অভিজ্ঞ চিন্তাশীল মানুষ হিসেবে গড়ে তুলেছে। মাইসেলফ নট লিস্ট বাট হনার্ড অফ দেম অল, মাইসেলফ নট লিস্ট মানে হচ্ছে মোটেই কম নয় বা তুচ্ছ মনে না করা। তাহলে মাইসেলফ মানে হচ্ছে নিজেকে আমি মোটেও তুচ্ছ মনে করি না, বাট হনার্ড অফ দেম অল কিন্তু বা বরং হনার্ড সম্মানিত হয়েছিলাম, অফ দেম অল তাদের সবার মধ্যেই, অর্থাৎ আমি নিজেকে মোটেও তুচ্ছ মনে করি না, বরং সবার মধ্যে আমি ছিলাম সম্মানিত। এইখানে যদি ব্যাখ্যাটা আমরা পাই তাহলে হচ্ছে ইউলিসিস বলেছেন তিনি শুধু দেখেননি যে তিনি যেখানেই গেছেন শুধু তিনি দেখেননি শুধু এই নতুন নতুন জায়গা, তাছাড়া তিনি কি করেছেন, যেখানেই গেছেন সেখানকার মানুষ তাকে সম্মান দিয়েছে, তিনি একজন সম্মানিত ব্যক্তি হিসেবে সেখানে পরিচিত লাভ করেছেন।
and drank delight of battle with my peers and drank এবং কি করা হয়েছে ড্রাঙ্কড পান করেছি, এটা আসলে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে, এটার মানে আমরা অনুভব করেছি বলতেই পারি। তাহলে অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট, ডিলাইট মানে হচ্ছে আনন্দ, তাহলে আমরা আনন্দ অনুভব করেছি অফ ব্যাটল, কিসের যুদ্ধের, তাহলে আমরা যুদ্ধের আনন্দ উপভোগ করেছি উইথ মাই পিয়ার্স, আমার যে সহযোদ্ধা, আমার সহযোদ্ধাদের সঙ্গে, অর্থাৎ আমরা আমাদের সহযোদ্ধাদের সঙ্গে কি করেছি যুদ্ধের আনন্দ উপভোগ করেছি। এটা আসলে বলতে চাইছেন যে যুদ্ধের দুঃসাহসিকতাও তার কাছে আনন্দের একটা অংশ, তিনি যে যুদ্ধ করেন সেটাও একটা তিনি আনন্দ হিসেবে সেটাকে নিয়েছেন। আর এখানে ব্যাটেল মানে শুধু যুদ্ধ নয়, এখানে জীবনের প্রত্যেকটা চ্যালেঞ্জকে তিনি এখানে ব্যাখ্যা করার চেষ্টা করেন, যে প্রত্যেকটা চ্যালেঞ্জে একটা যুদ্ধ, সেটাকে তিনি এখানে দেখিয়েছেন। ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ পয়েন্টেড ট্রয়, অর্থাৎ ফার বহু দূরে, অন দ্য রিঙ্গিং প্লেন্স হচ্ছে ঘণ্টার মতো ধ্বনিত হওয়া সমতল ভূমিতে, কোথায় অফ পাণ্ডিত্র বাতাসময় ট্রয় নগরীর, অর্থাৎ দূরে বাতাসময় ট্রয় নগরীর বা ট্রয়ে ধ্বনিত সমতল ভূমিতে। এখানে ট্রয় যুদ্ধের স্মৃতি তুলে ধরা হয়েছে। আমরা পাই যে ওডিসিয়াস বা ইউলিসিয়াস ট্রয়ে যুদ্ধ করেন, সেখানে 10 বছর যুদ্ধ করেছিলেন। তো সেটাই এখানে তিনি লাইনটার মাধ্যমে বোঝাতে চাইছেন যে তিনি ট্রয় যুদ্ধের সময় কী করেছিলেন, সেই সময় যুদ্ধক্ষেত্রে গর্জনে ভেসে উঠেছিলেন, এবং সেই গর্জনটাকে এখানে ঘণ্টার ধ্বনির সাথে তুলনা করা হচ্ছে, যে তিনি সেই সময় যে যুদ্ধটা হয়েছিল, সেই সময় যে যুদ্ধের যে গর্জন, সেটা যেন ঘণ্টার ধ্বনির মতো শোনা যাচ্ছিল। রিঙ্গিং প্লেন্স মানে যুদ্ধের শব্দের মুখে সমতল ভূমি, যে জায়গাটা ট্রয়, সেই ট্রয় নামক জায়গাটার কথা এখানে কিন্তু ব্যাখ্যা করা হচ্ছে। লাইন 18তে দেখি আমরা, আই এম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মিট, আমি হয় এ পার্ট একটি অংশ, তাহলে আমি সেই সব কিছুর অংশ, অফ অল দ্যাট সমস্ত কিছুরই, আই হ্যাভ মেড যাদের সাথে কি আমি মিশেছি, বা যাদের সাথে আমি যাদেরকে আমি দেখেছি। তাহলে ইউলিসিস বলছেন তার অভিজ্ঞতাগুলো শুধু তার স্মৃতি নয়, তার অস্তিত্বের এক একটা অংশ। তিনি যে সকল মানুষের সঙ্গে মিশেছেন, সেসব জায়গায় গেছেন, তা তার আত্মার গঠন করেছে, অর্থাৎ তাকে কিন্তু আরও অভিজ্ঞতা রপ্ত করেছেন, তিনি আরও নতুন অভিজ্ঞতা বা জ্ঞান অর্জন করেছেন। Yet all experiences is an arc পেত্র, তবুও all experiences সমস্ত অভিজ্ঞতায় is an arc পেত্র একটি খিলান বা একটা গেট বা খিলান, দরজা যেটা, পেত্র যার মধ্য দিয়েই কী হয়ে যাচ্ছে এখানে আসলে লাইনটার মাধ্যমে কী বলতে চাওয়া হচ্ছে, যে এখানে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতাকে তিনি এক আর্ক বা খিলার মতো দেখছেন, অর্থাৎ একটা গেটের মতো দেখছেন, যে আরও নতুন অভিজ্ঞতার দিকে পথ খুলে দেয়। অভিজ্ঞতা তার কাছে গন্তব্য নয়, অভিজ্ঞতা তার কাছে শুরু, একটা গেট যেটা খোলার মাধ্যমে সে তার যাত্রা শুরু করতে পারে। তাহলে অভিজ্ঞতাটাকে তিনি কখনো গন্তব্য সেটা নয়, সেটা শুরু বলে ব্যাখ্যা করেছেন। লাইন 20 নম্বরে পাই আমরা, গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড হুজ মার্জিন ফেডস, গ্লিমস যেটা কিন্তু ঝলকে ওঠে, দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড সেই অদেখা জগতে, হুজ মার্জিন ফেডস যার প্রান্তর কী হচ্ছে মুছে যায়, অর্থাৎ ঝলকে ওঠে সেই অদেখা জগৎ যার প্রান্তর ক্রমে ক্রমে মিলে যায়। এই লাইনের মাধ্যমে কবি বোঝাতে চাইছেন যে এই লাইনটি গভীরভাবে একটা প্রতীকী। অভিজ্ঞতা তাকে এক নতুন জগৎ দেখায়, যেখানে পৌঁছানো যায় না সহজে, যার প্রান্ত বা ধার দৃষ্টির বাইরে চলে যায়। এটি জ্ঞানের অভিযানের, জীবনের সীমাহীনতার প্রতীক। তিনি নতুন জগৎকে দেখার চেষ্টা করছেন, এবং যার প্রান্তর কিন্তু বহু দূরে, যার কোনো সীমা নেই, সেটাকে তিনি ব্যাখ্যা করতে চাইছেন। ফরএভার অ্যান্ড ফরএভার হোয়েন আই মুভ, চিরকাল যখনই আমি অগ্রসর হয়, যখন আমি চলে যাই, অর্থাৎ আমি যখনই চলি তখনই সেই জগৎ চিরকালেই ঝলক দিই, অর্থাৎ যখন তিনি সামনে এগোন নতুন নতুন অভিজ্ঞতা তার সামনে আসে, কিন্তু পুরোটা ধরা পড়ে না, এক চিরন্তন অনুসন্ধান। ইউলিসিস নিজেকে ব্যাখ্যা করছেন যে তার যে জ্ঞানের ভাণ্ডার সেটা কখনো সম্পূর্ণ হয় না। তিনি যখনই নতুন জগৎ খোঁজার চেষ্টা করেন, নতুন অভিজ্ঞতায় মধ্য দিয়ে যান,
তখন তিনি কিন্তু সম্পূর্ণটা কিন্তু ধরতে পারেন না, পুরোটা হয়তো তার কাছে ধরা পড়ে না। তিনি মনে করেন আরও কিছু অংশ বাকি রয়ে গেছে, তাকে আরও কিছু জিনিস জানতে হবে, আরও কিছু জ্ঞান আহরণ করতে হবে। তাই তার কাছে সেটা মনে হয় যে এটা একটা চিরন্তন অনুসন্ধান, এর কোনো শেষ নেই। হাউ ডাল ইট ইজ টু পজ, হাউ ডাল কতটাই নিরস বা বিরক্তিকর হতে পারে, ইট ইজ টু পোজ, যে পোজ মানে থামিয়ে দেওয়া। তাহলে হাউ ডাল ইট ইজ টু পোজ বলছে কতটাই বা নিরস হবে এটা থেমে দেওয়া বা থামিয়ে দেওয়া। টু মেক অ্যান ইন্ড, মেক অ্যান ইন্ড মানে হচ্ছে শেষ করে দেওয়া বা কিছু শেষ করে দেওয়া। তাহলে ইউলিসিস এখানে বলতে চাইছেন যে এটা কতটা একটা একঘেয়েমি হবে বা একটা নিরস কাজ হবে যেখানে সব কিছু শেষ করে দেওয়া হবে। তার মতে জীবন মানেই এগিয়ে চলা, কখনো থেমে যাওয়া নয়। থেমে যাওয়া মানেই মৃত্যু। অর্থাৎ তিনি চাইছেন যে তিনি কখনো থামবেন না, সমস্ত কিছু কখনো শেষ করতে চান না। হয়তো শেষ তখনই হবে যখন ইউলিসিস মারা যাবেন। তার আগে পর্যন্ত তার জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে এগিয়ে চলা, নতুন অভিজ্ঞতা অর্জন করা, নতুন জগৎ দেখা, নতুন জ্ঞান আহরণ করা। টু রাস্ট আনবার্নিশড, নট টু শাইন ইন ইউজ। টু রাস্ট বার্নিশড, রাস্ট মানে হচ্ছে মরিচে ধরা, আর আনবার্নিশড মানে হচ্ছে ঝকঝকে না থাকা। তাহলে টু রাস্ট বার্নিশড অর্থাৎ ঝকঝকে না হয়ে কি মরিচে ধরা পড়া। নট টু শাইন ইন ইউজ, কিসে ঝকঝক না করা, কিসে ইন ইউজ ব্যবহারে, অর্থাৎ ব্যবহারের অভাবে মরিচে ধরা, ঝকঝক না করা। এ একটা কীরকম জীবন। অর্থাৎ একটি তরবারি যেমন ব্যবহারে চকচক করে, তেমনি মানুষেও কার্যকর থাকলেই উজ্জ্বল হয়। একটা মানুষ যদি কাজে না থাকে সে কিন্তু ধীরে ধীরে তার যে জ্ঞান, তার যে নিজস্বতা, তার যে প্রাণ চঞ্চলতা, সমস্ত কিছু কিন্তু সে ধীরে ধীরে শেষ করে দেয়, এবং সেটা একটা জ্ঞানের মধ্যে একটা মরচে ধরার মতোই। তাই তিনি বলছেন যে মানুষও কার্যকর থাকলেই উজ্জ্বল হয়। তিনি যদি কোনো মানুষ যদি বসে থাকেন তাহলে কিন্তু তার মধ্যে সেই জ্ঞানটা কিন্তু বাড়ে না আর কি। বসে থাকলে মানুষের জীবনের শক্তি মরিচায়ের মতো নষ্ট হয়ে যায়। একটা মানুষ যদি বসে জীবনটা কাটায় তাহলে তার যে শক্তিগুলি সেগুলি যেন মরচা ধরা পড়ে এবং সেই শক্তিগুলি ধীরে ধীরে সে হারিয়ে ফেলে। অ্যাজ দো টু ব্রিথ হোয়ার লাইফ, অ্যাজ দো যেন আর কি, টু ব্রিথ শুধু নিঃশ্বাস নেওয়াই, হোয়ার লাইফ জীবন হয়ে দাঁড়ায়। তাহলে যেন শুধু নিঃশ্বাস নেওয়াটাই জীবন। এখানে ইউলিসিস বলতে চাইছেন কেবল বেঁচে থাকাই যথেষ্ট নয়, প্রকৃত জীবন হলো উদ্দেশ্য নিয়ে বাঁচা, কাজ করে যাওয়া, এগিয়ে চলা। অর্থাৎ প্রতিটা মানুষের একটা উদ্দেশ্য থাকা দরকার। প্রত্যেকটা মানুষের যতদিন সে বেঁচে আছে তার এগিয়ে যাওয়া দরকার, কখনো তাকে থেমে যাওয়া দরকার নয়। প্রকৃত জীবনেই হচ্ছে যে উদ্দেশ্য নিয়ে বাঁচা, অর্থাৎ উদ্দেশ্য ছাড়া জীবন ব্যর্থহীন, এটাই ইউলিসিস বলতে চাইছেন। লাইফ পাইলড অন লাইফ, অর্থাৎ জীবনের ওপর জীবন জমা হলেও, পাইলড অন অর্থাৎ জমানো হয়, যেটাকে পরপর জমানো হয় সেটাকে পাইলড বলা হয়। আর লাইফ মানে তো জীবন। তাহলে লাইফ পাইলড অন লাইফ অর্থাৎ জীবনের উপর জীবন জমানো হলেও, এখানে আসল ব্যাখ্যাটা যেটা আমরা পাবো সেটা হচ্ছে ইউলিসিস বলছেন যদি তাকে বহু জীবনে দেওয়া হতো তার আকাঙ্ক্ষা এত তীব্র যে তা পূর্ণ হতো না। অর্থাৎ তিনি জগৎটাকে জানার যে ইচ্ছাটা প্রকাশ করেছেন সেটা হয়তো জীবনের পর জীবন তাকে দিলেও কিন্তু সেটা পূর্ণ হবে না। এখানে লাইফ পিরিয়ড অন লাইফ মানে এক জীবনে যা অসম্পূর্ণ, অর্থাৎ একটা জীবনে যেটা সম্পূর্ণ হয়নি তা পূর্ণ করতে আরও বহু জীবন দেওয়া দরকার। সেটাকেই ব্যাখ্যা করার জন্য লেখা হয়েছে লাইফ পাইলড অন লাইফ। Were all too little and of one to me, were all too little অর্থাৎ যেখানে খুবই অল্প আর কি, অ্যান্ড অফ ওয়ান টু মি এবং আর একটি মাত্রই যেটা আমার কাছে, অর্থাৎ তবুও সবই অপ্রতুল হতো, অর্থাৎ তবুও সবই খুব একটা কম হতো না। অ্যান্ড অফ ওয়ান টু মি তবুও সবই অপ্রতুল হতো, অর্থাৎ সবই কম হতো না। অর্থাৎ সেগুলিও কিন্তু যে জীবনটা যেটা আমরা পাই জীবনের পর জীবন, সেটাও কিন্তু তার কাছে কিন্তু খুবই অল্প, অপ্রতুল হতো না, সেটা কিন্তু খুবই অল্প তার কাছে। অ্যান্ড অফ ওয়ান টু মি, এবার এই একটি মাত্র জীবন তো তার কাছে, একটি মাত্র জীবন অর্থাৎ ব্যাখ্যা তিনি দিচ্ছেন এই জীবন তার কাছে যথেষ্ট নয়, তিনি আরও চাই, আরও অভিজ্ঞতা, আরও অভিযান, এবং তার যে তৃষ্ণা সেটা কখনো মেটেনি।
জীবনের পর জীবন পেলে হয়তো তার তৃষ্ণাটা মিটতে পারে, কিন্তু সেটাও তার কাছে মনে হয় যথেষ্ট নয়। লিটল রিমেন্স বাট এভরি হাওয়ার ইজ সেভড। লিটল রিমেন্স মানে যে সামান্যই বাকি আছে, বাট এভরি হাওয়ার ইজ সেভড, কিন্তু এভরি হাওয়ার প্রতিটি মুহূর্তই ইজ সেভড যেন সংরক্ষিত আছে। আর আসলে এখানে কি বলতে চাইছেন যে আর খুব কমই বাকি, লিটল রিমেন্স মানে তার যে জীবন, তার যে জীবনের সময়টুকু সেটা কিন্তু খুব অল্প পরিমাণেই আছে। তার বয়স প্রায় শেষের দিকে, জীবন প্রবাহ ধীরে ধীরে ফুরোচ্ছে, বাট এভরি হাওয়ার ইজ সেভড, কিন্তু প্রতিটি ঘন্টায় যেন তার কাছে সঞ্চিত, অর্থাৎ প্রতিটি মুহূর্ত যেন তার খুব মূল্যবান। তিনি কখনো কিন্তু তার সময় নষ্ট করতে চান না। ফ্রম দ্যাট এটার্নাল সাইলেন্স সামথিং মোর। ফ্রম মানে থেকে, দ্যাট মানে সেই, এটার্নাল মানে হচ্ছে চিরন্তন, আর সাইলেন্স মানে হচ্ছে নীরবতা। এখানে সাইলেন্স বলতে মৃত্যুর প্রতীকটা বোঝানো হয়েছে। তাহলে কি বলা যায়, ফ্রম দ্যাট এটার্নাল সাইলেন্স, সেই যে চিরন্তন নীরবতা, সেই যে চিরন্তন নীরবতা থেকে সামথিং মোর আরও একটু কিছু বাঁচিয়ে রাখা হয়, আরও কিছু করা যেতে পারে। ঠিক আছে, তিনি বলতে চাইছেন যে প্রতিটি মুহূর্ত বাঁচিয়ে রাখা যায় মৃত্যুর আগমন থেকে, মৃত্যু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সে আরও কোনো কিছু করা যেতেই পারে। এইভাবে যেন সময়কে মৃত্যুর থেকে কিন্তু চুরি করে নেওয়া যেতে পারে, মৃত্যুর আগে পর্যন্ত জীবনকে কিন্তু জীবনের মতো করে নিয়ে যাওয়া যেতে পারে। এ ব্রিঙ্গার অফ নিউ থিংস অ্যান্ড ভাইল ইট ওয়ের। এ ব্রিঙ্গার একজন দাতা, একজন বাহক, অফ নিউ থিংস নতুন জিনিসের, অর্থাৎ নতুন কিছুর বাহক হবে সে এখানে। অ্যান্ড ভাইল ইট ওয়ের, এবং কি ভাইল মানে হচ্ছে একটু জঘন্যময় আর কি, ইট ওয়ের মানে এটি হতো। আর এই যে সময় নষ্ট করাটা হবে কি জঘন্য কাজ। এই ওয়ার্ডের বা এই লাইনের মাধ্যমে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এক কথায় বলতে গেলে যেটা মানেটা দাঁড়ায়, এ ব্রিঙ্গার অফ নিউ থিংস মানে নতুন কিছুর বাহক সে, অ্যান্ড ভায়োলেট ওয়ের, আর এ সময় নষ্ট করাটা হতে পারে কি খুব জঘন্য কাজ। তাহলে প্রতিটি মুহূর্ত নতুন কিছু এনে দিতে পারে, আর এই মুহূর্তগুলো অলসতায় নষ্ট করা মানেই হবে জীবনের অবমূল্যায়ন। ফর সাম 3 sons to store and hoard myself. ফর সাম 3 sons, ফোর মানে কেবল, 3 sons মানে হচ্ছে মাত্র 3 দিন। আচ্ছা, সিম্বলিকভাবে এটা ইউজ করা আছে, 3 sons মানে 3 দিন নয়, এটা কিন্তু অনেকটা অনেক কিছু জায়গায় আমরা পাই, যেটা হচ্ছে 3 বছরকে ব্যাখ্যা করেছে। যেটা কী করে, টু স্টোর অ্যান্ড হর্ড, যেটা কিন্তু মজুত করে, জমিয়ে রাখে। ঠিক আছে, মাই সেলফ নিজেকে। তাহলে এখানে বলা হচ্ছে যে ফর সাম 3 sons টু স্টোর, আরও মাত্র 3 দিনের জন্য যদি নিজেকে জমিয়ে রাখা হবে, অ্যান্ড হর্ড মাই সেলফ, এবং নিজেকে মজুত করে রাখা বা মানে জমিয়ে রাখা যদি হয়, তো সেটা কী হতে পারে, একটু আগে যেটা পড়লাম সেটা হতে পারে একটা কি ভায়োলেট ওয়ের। কী হতে পারে এটা একটা জঘন্য কাজ হতে পারে। ঠিক আছে, ওই উপরের লাইনটা থেকে আমরা এটা পাবো, এটা এইভাবে পড়তে হবে যে ভায়োলেট ওয়ের ফর সাম 3 sons টু স্টোর অ্যান্ড হোল্ড মাইসেলফ, অর্থাৎ আরও মাত্র 3 দিনের জন্য নিজেকে জমিয়ে রাখা, এটা কী হবে, নিন্দনীয় বা একটা জঘন্য কাজ হবে। এখানে ইউলিসিস ব্যাখ্যা করতে চাইছেন যে যদি তার জীবনে আর মাত্র কয়েকদিনও বাকি থাকে, তাও সেগুলো নিষ্ক্রিয়ভাবে বসে থাকার জন্য নয়, তিনি সেই সময়েও কাজে লাগাতে চান। শেষ জীবন যেটা আছে, সেই শেষ জীবন অর্থাৎ যদি তার 3 দিনই জীবনটা থাকে, তাহলে সেই 3 দিনটাও তিনি উপভোগ করতে চান, সেই 3 দিনটাও তিনি কাজে লাগাতে চান, সেটাকেও তিনি নিষ্ক্রিয়ভাবে বসে থেকে কাটাতে চান না। তারপরে দেখি আমরা, and this grey spirit yearning in desire, and this এবং এই গ্রে স্পিরিট হচ্ছে ধূসর আত্মা। এখানে ধূসর আত্মা বলতে হচ্ছে যে বয়সের যে সময়ের সাথে যে একটা ক্লান্তি ভাব চলে আসে বা বৃদ্ধ বয়স, সেটাকে কিন্তু আমরা পাবো এই গ্রে স্পিরিটের দ্বারা। অর্থাৎ ধূসর আত্মা বলতে হচ্ছে বয়স্ক সময়টাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। ইয়ার্নিং, যেটা কিন্তু কী করে, তীব্র আকাঙ্ক্ষায় নিয়ে যায়, ইন ডিজায়ার তৃষ্ণায় বা কামনায়। অর্থাৎ লাইনটা পুরোভাবে পড়লে এরকম মনেটা দাঁড়ায়, অ্যান্ড দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার, এই ধূসর আত্মাও কী করে, এখনও কী করে, ইয়ার্নিং ইন ডিজায়ার তীব্র তৃষ্ণায় কাঁপে, তীব্র আকাঙ্ক্ষায় কিন্তু কী হয়, তৃষ্ণার্ত থাকে, তীব্র তৃষ্ণায় কিন্তু সে বেকুল থাকে। অর্থাৎ তিনি বুড়িয়ে গেলেও তার আত্মা এখনও আগুনের মতো জ্বলছে, তিনি এখনও চান নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করতে, নতুন কোনো জায়গায় যেতে, নতুন কোনো জ্ঞানের সন্ধানে তিনি বার হতে চান, নতুন অভিযাত্রা করতে চান।
টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, তিনি অনুসরণ করতে চান ফলো নলেজ অর্থাৎ জ্ঞানকে অনুসরণ করতে চান লাইক এ সিঙ্কিং স্টার। সিঙ্কিং স্টার মানে হচ্ছে অস্তগামী তারা, তাহলে তিনি অস্তগামী তারার মতো জ্ঞানকে অনুসরণ করতে চান। আচ্ছা, এই লাইনটির মাধ্যমে আমরা কী পাবো? তিনি বলতে চাইছেন, অর্থাৎ ইউলিসিস বলতে চাইছেন এখানে, তিনি জ্ঞানকে একটি ডুবন্ত তারার সঙ্গে তুলনা করেছেন, যা অস্ত আছে কিন্তু এখনও তার আলো রয়েছে। যে অস্ত যাচ্ছে এমন একটা তারা ডুবার আগে পর্যন্ত যেভাবে আলোময় হয়, ঠিক ইউলিসিসও তার জীবনকে ওই তারার সাথে তুলনা করছেন এবং আলোটাকে জ্ঞানের সাথে তুলনা করছেন। অর্থাৎ ডুবার আগে পর্যন্ত সে বিভিন্নভাবে জ্ঞান আহরণ করতেই চান। যেমন ডুবন্ত তারার মধ্যে আলো রয়েছে, সেরকম ডুবন্ত শরীরের মধ্যেও সেই জ্ঞানটা তার রয়ে যাবে যতক্ষণ না সে পুরোপুরিভাবে মৃত্যুতে চলে যাচ্ছেন বা মৃত্যুতে যাচ্ছেন আর কি। তিনি বলেন যতক্ষণ জীবন আছে ততক্ষণ জ্ঞানকে খোঁজা উচিত, এমনকি যদি তা ধরা নাও পড়ে। যদি আমাদের মধ্যে জ্ঞান খোঁজার যে তৃষ্ণা সেটা যদি থাকে এবং সেটা যদি ধরা নাও পড়ে, কিন্তু তবুও আমাদেরকে জ্ঞানের খোঁজ করে যেতেই হবে, এটাই তিনি বলতে চাইছেন। বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থটস, বিয়ন্ড মানে ঊর্ধ্বে বা বাইরে, দ্য আটমোস্ট বাউন্ড চরম সীমায় অফ হিউম্যান থটস মানুষের চিন্তার, অর্থাৎ মানুষের চিন্তার বা মানব চিন্তার সর্বোচ্চ সীমার ঊর্ধ্বে গিয়েও। তাহলে মানুষের যে চিন্তাধারা, এখানে তিনি বলতে চাইছেন যে মানুষের যেটা দরকার বা চিন্তা ভাবনা করা দরকার। এবং ইউলিসিস নিজেকে এখানে তিনি এমনভাবে ব্যাখ্যা করছেন যে তিনি উচ্চতর জ্ঞান ও অভিজ্ঞতার কথা তিনি কিন্তু বলেন, এবং যা সাধারণ মানুষের কল্পনা শক্তির বাইরে, তার অনুসন্ধান সীমাহীন, সেটাকেই কিন্তু তিনি অনুসন্ধানে নিয়ে আসতে চাইছেন। মানুষের চিন্তাধারার বাইরে, কল্পনা শক্তির বাইরেও কিন্তু ইউলিসিস চিন্তাধারাটা নিয়ে যেতে চান। তিনি চান মানুষের যে কল্পনা শক্তি তার বাইরে গিয়ে ভাবতে চান।